রাত যখন নীরবতার চাদরে মোড়া, ঠিক তখনই ইতিহাসের পাতায় গর্জে ওঠে এক অমোঘ বজ্রধ্বনি। ইসরায়েলের দখলকৃত আল নাকাবের অন্ধকার চিরে নেভাতিম ঘাঁটির বুক বিদীর্ণ করে হানা দেয় ইয়েমেনি হুথিদের অগ্নিবলয়। এ যেন যুদ্ধের গান, যেখানে প্রতিটি শব্দই বিস্ফোরণের মতো, প্রতিশোধের প্রতিজ্ঞা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওয়াইএএফ নিশ্চিত করেছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। আরও বিস্ময়ের কথা, এই হামলা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের আকাশে গর্জন তুলেছে। কয়েক ঘন্টার ব্যবধানে পরপর দ্বিতীয়বার দখলদারদের শক্ত ঘাঁটিকে কাঁপিয়ে দিয়েছে ইয়েমেনের আক্রমণ। গাজা যখন বিধ্বস্ত, তখন ইয়েমেনের পাহাড় থেকে প্রতিধ্বনিত হয় সহযোদ্ধার অঙ্গীকার। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন, দখলকৃত দক্ষিণ ফিলিস্তিনের আল নাকাব অঞ্চলে নেভাতিম বিমান ঘাঁটিতে সফল সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানালেন, এই অভিযানে ব্যবহার করা হয়েছে ইয়েমেনের নিজস্ব তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছিল নিখুঁত আঘাত, সম্ভাবনার সীমা ভেঙে বিজয়ের পতাকা ওড়ানোর এক গর্বিত মুহূর্ত। বিবৃতিতে সারি স্পষ্ট উচ্চারণে বলেন, আমরা মার্কিন আগ্রাসনের মুখোমুখি হব, আমাদের সামরিক সক্ষমতার অগ্রযাত্রা কখনো থামবে না। তিনি ঘোষণা করেন, গাজার উপর আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষা এবং সহায়তার অভিযান চলবে অবিরাম। কিন্তু এ তো কেবল শুরু। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আঘাত হানে ওয়াইএএফ। শনিবারে নেভাতিম বিমান ঘাঁটিতে নিক্ষিপ্ত হয়েছিল প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যর্থ হয় প্রতিরোধে, যেন পরাজয়। দখলদার বাহিনীর দুর্গে ফাটল ধরিয়ে দিল ইয়েমেনের বাহারি দুর্জয় সন্তানরা। রবিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করল, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্রতায় সক্রিয় করা হয় বিমান হামলার সাইরেন। মৃত সাগর ও দক্ষিণাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া। ইসরায়েলি মিডিয়া জনসাধারণের মধ্যে উদ্বেগের ঢেউ লক্ষ্য করে জানায়, এই হামলার মাত্রা ক্রমেই বাড়ছে, যেন হুথিদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। ইয়েমেন পিছপা হয়নি। মার্কিন আগ্রাসন অব্যাহত ইয়েমেনের মাটিতে, কিন্তু হুথিরা, ইতিহাসের অবিস্মরণীয় সৈনিকেরা, মাথা নত করেনি। লোহিত ও আরব সাগরের তরঙ্গে ভেসে বেড়াচ্ছে তাদের দৃপ্ত সংকল্প। দখলকৃত অঞ্চলের গভীরে চালানো হচ্ছে একের পর এক শানিত অভিযান। গাজার জন্য, গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইয়েমেন তাদের সামরিক অভিযানকে টেকসই এবং নিরলস করে তুলেছে। তাদের প্রতিশ্রুতি স্পষ্ট, যতক্ষণ না দখলদারিত্বের শিকল ভাঙে, যতক্ষণ না অবরোধের মেঘ সরে যায়, ইসরায়েল এবং তার মার্কিন সমর্থকরা টের পাবে ইয়েমেনের পাহাড়ি যোদ্ধাদের ক্রোধ। এ যেন সময়ের ক্রমে লেখা এক নতুন উপাখ্যান, যেখানে নিপীড়িতরাই ঘুরে দাঁড়ায় আর নেভাতিমের ধোঁয়ায় ঘ্রাণে মিশে যায় ইয়েমেনের অবিচল বীরত্বের চিরন্তন ঘোষণা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে। তাদের এসব হামলার ফলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে। ইয়েমেনি বাহিনী কেবল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে না, তারা ইসরায়েলি আগ্রাসনের সমর্থনকারী মার্কিন ড্রোন এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বড় আক্রমণ, ইসরায়েলি ঘাঁটি ও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ মাত্র একদিনে 4টে বড় সামরিক অভিযান চালিয়েছে। তারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থান এবং লোহিত সাগরে থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এই হামলা চালায়। ড্রোন হামলার বিস্তারিত। ইয়েমেনি বাহিনী 2টি ড্রোন দিয়ে ইসরায়েলের 2টি জায়গায় একসাথে হামলা চালায়। প্রথম ড্রোনটি ইসরায়েলের দখলকৃত ইয়াফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে। দ্বিতীয় ড্রোনটি দখলকৃত আসকালান শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করে হামলা। ইয়েমেনি বাহিনী আরও কয়েকটি ড্রোন ব্যবহার করে উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে। বিশেষ করে তারা মার্কিন বিমানবাহী বাহক ইউএসএস ট্রুম্যানকে টার্গেট করেছিল। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমেরিকা প্রতিদিন যে আক্রমণ চালাচ্ছে তার জবাবেই এই হামলা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার সকালে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
ইয়েমেন দাবি করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। তবে ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। মার্কিন ড্রোন ধ্বংস। গত 6 সপ্তাহে ইয়েমেনি বাহিনী 7টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোনের মোট মূল্য প্রায় $200 মিলিয়ন বা $200 কোটি। গত সপ্তাহেই তারা 3টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন মূলত আক্রমণ বা নজরদারির কাজে ব্যবহার হতো। প্রতিটি ড্রোনের দাম প্রায় $30 মিলিয়ন এবং এগুলো 40,000 ফুট বা 12,100 মিটার উচ্চতায় উঠতে পারে। ইয়েমেনি বাহিনী বলেছে যতদিন গাজায় ইসরায়েলি আক্রমণ ও অবরোধ চলবে ততদিন তারা এমন হামলা চালিয়ে যাবে। তারা তাদের সামরিক শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে থাকবে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও জোরালো করবে। ইয়েমেনি সেনাবাহিনী ইতিমধ্যে লোহিত সাগর ও এর আশেপাশের এলাকায় ইসরায়েল আমেরিকান লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি গণহত্যা যখন তীব্র হচ্ছে, ইয়েমেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্য হলো ইসরায়েলে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা এবং বিশ্বকে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে তাকাতে বাধ্য করা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গেরিলারা ইসরায়েলে বড় হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে। সেই সময় থেকে ইয়েমেন প্রকাশ্যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার বলেছে, ফিলিস্তিনিদের মুক্তির লড়াইয়ে আমরা পূর্ণ সমর্থন দেব। ইসরায়েলি হামলা যতদিন চলবে, আমাদের সামরিক জবাবও ততদিন চলবে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুথিরা তাদের শক্তি আর সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুথিরা ঘোষণা করেছে তারা এখন আরও আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22 এপ্রিল হুথিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1% প্রভাবিত করেনি, হুথিরা ঘোষণা করেছে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনো আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি এবং আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, বিকাশ করতে চলেছি। ইসরায়েলের জন্য কঠোর বার্তা। এতদিনের শত্রু ইসরায়েল এখন তাদের লক্ষ্য। যা আসছে তা ইহুদিবাদী সত্তার জন্য আরও কঠোর হবে, যা সবচেয়ে বেদনাদায়ক এবং শক্তিশালী আঘাত পাবে, হুথিরা সতর্ক করে দিয়েছে। এর অর্থ কি? এক ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগিরই পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, যা ডিয়েগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে, তা হুথিদের নতুন শত্রু। এরই মধ্যে হুথিরা তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে, যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। এই ছবিটি শুধুই একটি হুমকি নয়, একটি ঘোষণা। তারা বুঝিয়ে দিচ্ছে তাদের প্রতিরোধের শক্তি এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। তারা প্রস্তুত। মার্কিন বোমারু বিমানকে উপহাস। চলমান বোমা বর্ষণ সত্ত্বেও হুথিরা তাদের অবস্থানে অবিচল রয়েছে। তারা যতই হামলা চালাক না কেন, আমাদের কিছুই হবে না, তারা দাবি করে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুথিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলে। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুথিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মধ্যে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুথিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তি আরও দৃঢ় করতে রীতিমতো পরিকল্পনা করছে। তারা তার পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে হুথিরা যখন প্রস্তুত, তারা তীব্র আক্রমণের জন্য উন্মুখ। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ যা সমাপ্তি হতে সময় নেবে। হুথিরা তাদের শক্তি জোরালো করছে। তাদের ওপর যত আক্রমণ হচ্ছে, ততই তারা ফিরে আসছে আরও কঠোরভাবে। চুক্তি না হলে আমেরিকা ইরানের ওপর হামলার নেতৃত্ব দেবে, ট্রাম্পের হুঁশিয়ারি। টাইম ম্যাগাজিনের সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি তার আলোচকরা তেহরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারেন, তাহলে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নেতৃত্ব দিতে পারে। টাইম ম্যাগাজিনকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমি এই জোটের নেতৃত্ব দেব। ট্রাম্প আরও জানান, তিনি মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানো হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সম্মুখীন হতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন যে এতে যুক্তরাষ্ট্রকে টেনে আনা হবে না, বরং হামলার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নিজের থেকেই অংশ নেবে। তিনি বলেন, আপনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি আমাকে টেনে আনবেন, যেমন আমি অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ি। না, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে আমি খুব স্বেচ্ছায় ঢুকতে পারি। তবে ট্রাম্প তার আত্মবিশ্বাসও প্রকাশ করেন। তিনি টাইম ম্যাগাজিনকে বলেন, তিনি বিশ্বাস করেন যে তিনি ইরানের সাথে একটি চুক্তি করতে পারবেন। ট্রাম্প বলেন, আমি মনে করি আমরা ইরানের সাথে একটি চুক্তি করতে যাচ্ছি, অন্য কেউ তা করতে পারে না। সাক্ষাৎকারের আরও একটি অংশে ট্রাম্প গাজার বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য আগের প্রশাসনের ইরান নীতিকে দায়ী করেন। তিনি বলেন, ট্রাম্পের অধীনে ইরান ভেঙে পড়েছিল, তারা হামাসকে বলেছিল আমরা কোনো অর্থ দিচ্ছি না। ট্রাম্প আরও বলেন, আমি বাইডেন প্রশাসনকে দোষ দিচ্ছি, কারণ তারা চুক্তি না করেই ইরানকে আবার খেলায় ফিরে আসতে দিয়েছিল। তিনি অভিযোগ করেন, বাইডেন এসেছিলেন এবং তিনি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। তিনি চীন এবং অন্য সকলকে সমস্ত তেল কিনতে দিয়েছিলেন। ইরান 4 বছরের মধ্যে $300 বিলিয়ন অর্থায়ন করেছিল। তারা আবার সন্ত্রাসবাদে অর্থায়ন শুরু করেছিল, যার মধ্যে হামাসও ছিল। তবে আমার অধীনে ইরানের কোনো অর্থ ছিল না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয় কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দির বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা যে রেড লাইন নির্ধারণ করে দিয়েছেন তা হচ্ছে আলোচনার ভিত্তি। তিনি আরও বলেন, আমরা পরমাণু বোমা তৈরি করব না। আমেরিকা যেমন এ ধরনের গ্যারান্টি চায়, তেমনি আমরাও এই গ্যারান্টি চাই যে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে, যার ফলে ইরানের অর্থনীতির জন্য একটি ভালো পরিবেশ তৈরি হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি কি এবং আমেরিকা কি চায়? রিপোর্ট বিবিসির। 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে করা আগের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন। আবারও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ইরান খুবই রাগান্বিত হয়। যদি নতুন আলোচনা ব্যর্থ হয়, তাহলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানকে কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেওয়া হচ্ছে না? ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তারা জোর দিয়ে বলছে তারা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে না। কিন্তু অনেক দেশ এবং বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির নজরদারি করে এমন সংস্থা যেমন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এই কথা বিশ্বাস করছে না। 2002 সালে জানা যায় ইরানের কিছু গোপন পারমাণবিক স্থাপনা আছে। তখন থেকে সন্দেহ শুরু হয় ইরান আসলে কি করতে চাইছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT লঙ্ঘন করেছে। এই চুক্তিতে ইরান সহ প্রায় সব দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী দেশগুলো চিকিৎসা, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা এগিয়েছে? যখন যুক্তরাষ্ট্র 2018 সালে JCPOA জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে যায়, তখন ইরান তার প্রতিশোধ হিসেবে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হাজার হাজার উন্নত মানের সেন্ট্রিফিউজ বসিয়েছে, যা JCPOA অনুযায়ী নিষিদ্ধ ছিল।
পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত বিশুদ্ধ করতে হয়। জেসিপিওএ অনুযায়ী ইরান কেবলমাত্র 300 কেজি ইউরেনিয়াম রাখতে পারত, যার বিশুদ্ধতা এমন মাত্রায় হতো যে তা কেবল শান্তিপূর্ণ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারত, বোমা বানাতে নয়। কিন্তু 2025 সালের মার্চে আইএইএ জানায় ইরানের কাছে 275 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হয়েছে। ইরান যদি এটি আরও বিশুদ্ধ করে তাহলে তা দিয়ে প্রায় 6টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আমেরিকান কর্মকর্তারা বলছেন ইরান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি বোমা বানানোর মতো ইউরেনিয়াম তৈরি করতে পারে। তবে পুরো একটি পারমাণবিক অস্ত্র বানাতে ইরানের 1 বছর থেকে 18 মাস সময় লাগতে পারে। কেউ কেউ বলছেন 6 মাস বা তারও কম সময়ে একটি প্রাথমিক অস্ত্র বানানো সম্ভব। ট্রাম্প কেন চুক্তি থেকে সরে এসেছিলেন? 2010 সাল থেকে জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, কারণ সন্দেহ করা হচ্ছিল যে ইরান বোমা বানানোর জন্য এই কর্মসূচি ব্যবহার করছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরান তেল বিক্রি করতে পারেনি এবং তাদের প্রায় $100 বিলিয়ন বৈদেশিক সম্পদ আটকে দেওয়া হয়েছে। এর ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়ে এবং মুদ্রার মান খুব কমে যায়, এতে দ্রব্যমূল্যও বেড়ে যায়। 2015 সালে ইরান ও 6টি বিশ্ব শক্তি আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং যুক্তরাজ্য দীর্ঘ আলোচনার পর জেসিপিওএ চুক্তি করে। এই চুক্তিতে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয় এবং এইইএ কে তাদের সব পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়। বিনিময়ে বিশ্ব শক্তিগুলো ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়। চুক্তিটি 15 বছর পর্যন্ত চলার কথা ছিল, যার পরে নিষেধাজ্ঞাগুলো শেষ হয়ে যেত। কিন্তু ট্রাম্প যখন 2018 সালে প্রেসিডেন্ট হন, তখন তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। তিনি বলেন এটি একটি খারাপ চুক্তি কারণ এটি স্থায়ী নয় এবং এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। তিনি ইরানকে একটি নতুন এবং আরও শক্তিশালী চুক্তিতে রাজি করাতে চেয়েছিলেন এবং তাই সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে আবার নিষেধাজ্ঞা জারি করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররা খুশি হয়েছিল, কারণ তারা শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছিল। ইসরায়েল অভিযোগ করে ইরান এখনও গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং সতর্ক করে দেয় যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরান সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। আমেরিকা ও ইসরায়েল এখন কি চায়? ট্রাম্প যখন বলেন যে তিনি আবার আলোচনায় বসতে চান, তখন তা ইসরায়েলকে অবাক করে। তিনি আগে থেকেই বলছিলেন তিনি জেসিপিওএ এর চেয়ে ভালো একটি চুক্তি করবেন, যদিও এখন পর্যন্ত ইরান নতুন করে আলোচনায় বসতে রাজি হননি। ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছিলেন ইরান যদি চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ বলেছেন ট্রাম্প চান ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অস্ত্র বানানো এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যদিও ট্রাম্প বলেছেন আলোচনায় সরাসরি বসবেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ওমানে এই আলোচনা পরোক্ষ হবে। তিনি বলেন ইরান আলোচনায় বসতে রাজি, কিন্তু ট্রাম্পকে প্রথমে স্বীকার করতে হবে যে কোনো ধরনের সামরিক হুমকি থাকবে না। ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হলো ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করবে। তিনি বলেন এর অর্থ হলো আমরা আমেরিকার নেতৃত্বে ভিতরে ঢুকে পড়ব, সব স্থাপনাগুলো ধ্বংস করব এবং সরঞ্জাম ভেঙে ফেলব। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ট্রাম্প হয়তো সম্পূর্ণ আত্মসমর্পণের বদলে ইরানের সঙ্গে একটা মাঝামাঝি চুক্তি করে ফেলবেন, যেটা তিনি নিজের সাফল্য হিসেবে দেখাতে পারেন। ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি, দেশটির পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার করেনি। তাদের মতে ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে সেটা ইসরায়েলের জন্য বড় হুমকি হবে, কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানে হামলা করতে পারে? আমেরিকা ও ইসরায়েল দুটো দেশেই সামরিক সক্ষমতা আছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বোমা ফেলতে সক্ষম, কিন্তু এইরকম অভিযান খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ এবং এর ফলাফল অনিশ্চিত। ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে বানানো হয়েছে, তাই সেগুলোতে পৌঁছাতে গেলে খুব শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা দরকার। আমেরিকার কাছে এমন বোমা আছে, কিন্তু ইসরায়েলের আছে কিনা তা স্পষ্ট নয়। ইরান অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া জানাবে, এতে আমেরিকার ঘাঁটি কিংবা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। এই ধরনের হামলার জন্য আমেরিকাকে উপসাগর অঞ্চলে থাকা ঘাঁটি ও বিমানবাহী জাহাজ ব্যবহার করতে হতে পারে। তবে কাতার সহ কিছু দেশ যেখানে বড় মার্কিন ঘাঁটি আছে, তারা হয়তো প্রতিশোধের ভয়ে এই হামলায় সহযোগিতা করতে রাজি নাও হতে পারে।
আবার ছকে ঘুঁটে পড়ে নতুনভাবে এ যেন এক কূটনৈতিক ভূমিকম্প। 21 এপ্রিল 2025 ভ্লাদিমির পুতিন একটি কলম তুলে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তেই পাল্টে গেল বিশ্বশক্তির হিসাব। ট্রাম্প হতবাক, নেতানিয়াহু নিঃশব্দ, আর ইরান যেন গর্বের হাসি লুকোতে পারছে না। পুতিনের সেই কলমের আঁচড়ে জন্ম নিল এক ঐতিহাসিক 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব। রাশিয়া ও ইরান এখন আর শুধু প্রতিবেশী নয়, তারা এখন আনুষ্ঠানিকভাবে মিত্র। এই চুক্তি শুধু একটি কাগজ নয়, এটি হলো শক্তির ঘোষণা, প্রতিরোধের কাব্য, প্রভাব বিস্তারের এক বিশাল পদক্ষেপ। চুক্তিটি প্রথমে জানুয়ারিতে স্বাক্ষরিত হয়, কিন্তু 21 এপ্রিল পুতিন যখন এটি আইনে পরিণত করলেন, তখন তা হয়ে উঠল এক জ্বলন্ত বার্তা। ওয়াশিংটন শোনো, তেল আবিব প্রস্তুত হও। এ চুক্তির ভাষা শান্ত, কিন্তু এর প্রভাব ঝড় তুলছে। তেহরান ও মস্কো সিদ্ধান্ত নিয়েছে অর্থনীতি থেকে সামরিক কৌশল সব খাত একে অপরের হাত ধরে হাঁটবে। তারা জানে শত্রু এক, হুমকি এক, প্রতিরোধ এক। তবে লক্ষণীয়, এই চুক্তিতে নেই কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা। ইরান আক্রমণের শিকার হলে রাশিয়া বাধ্য নয় তাকে বাঁচাতে, কিন্তু তার মানে কি সম্পর্ক দুর্বল? মোটেও না। এর মধ্যে রয়েছে এমন কিছু ব্যবস্থাপনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশল পাল্টে দিতে পারে। চুক্তির কেন্দ্রবিন্দু হলো একটি সামরিক কর্মী গোষ্ঠীর গঠন, যাদের কাজ হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা তৈরি ও বাস্তবায়ন। এই কর্মসূচির আওতায় থাকবে সামরিক বিশেষজ্ঞ প্রতিনিধিদের বিনিময়, জ্ঞান ও কৌশল আদান প্রদানের মাধ্যমে শক্তি বৃদ্ধি, রাশিয়ান ও ইরানি নৌবাহিনীর বন্দর সফর, দূরত্ব কমবে, বোঝাপড়া বাড়বে, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক প্রস্তুতির ক্ষেত্রে ঐক্য গড়ে তোলা, ক্যাডেট ও প্রশিক্ষকদের বিনিময়, ভবিষ্যতের সৈনিকদের একই ধাঁচে গড়া, আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ, বিশ্বমঞ্চে একত্র অবস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শক্তি শুধু বন্দুক নয়, সম্পর্কেরও। সমুদ্রে যৌথ উদ্ধার ও জলদস্যুতা প্রতিরোধ অভিযান একসাথে রক্ষা করবে নৌপথ। এ যেন শুধু সামরিক সম্পর্ক নয়, একে বলা যায় আত্মিক বন্ধন। রাশিয়া ও ইরান একসঙ্গে একটি নতুন পথ গড়ে তুলছে, যেখানে পশ্চিমা প্রভাব রোধ করা সম্ভব। এখানেই রয়েছে টুইস্ট। চুক্তিটি সেনা জোট না হলেও এটি এতটাই গভীর যে অনেকেই একে অঘোষিত জোট বলে মানছে। বিশেষত যখন আমেরিকা ও ইরানের মধ্যে পারস্পরিক উত্তেজনা তুঙ্গে, এই চুক্তি যেন ইঙ্গিত দেয় তেহরান একা নয়, ইরান ও রাশিয়া দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। কিন্তু তারা মাথা নিচু করেনি, বরং নিষেধাজ্ঞার পাথর দিয়েই তারা গড়ে তুলেছে প্রতিরোধের প্রাসাদ। তাদের এই একতা যেন বলে, আমরা এখন আর প্রতিক্রিয়া দিই না, আমরা নেতৃত্ব দিই। তেহরানের দিকে ঘোর সন্দেহের চোখে তাকিয়ে আছে ইসরায়েল। তারা জানে এই জোট শুধু কূটনীতির নয়, এটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের পূর্বাভাসও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন হয়তো আন্তর্জাতিক চাপ বাড়াবে, নয়তো হামলার প্রস্তুতি নেবে। ইসরায়েলও থেমে নেই, তারা তাদের সামরিক অবস্থান জোরদার করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, কিন্তু মস্কো তেহরানের পাশে শক্ত হাতে। এখানে আরও একটি মোচড় আছে। চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরান, এই চতুর্মুখী জোট যেন এক নতুন শক্তির মেরু তৈরি করছে। তারা সম্মিলিতভাবে যুদ্ধ করছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে, নেতৃত্ব দিচ্ছে সামরিক সহযোগিতার মঞ্চে। তারা পশ্চিমের চোখে বিচ্ছিন্ন হলেও বাস্তবে তারা একত্র। তারা জানে ক্ষমতার খেলায় কৌশলী চাবিকাঠি, আর সেই কৌশলের কেন্দ্রে এখন ইরান, রাশিয়া এবং তাদের অটুট সমঝোতা। তাদের চুক্তি, তাদের বন্ধন, তাদের অভ্যন্তরীণ ঐক্য, এগুলি একসাথে এক অপ্রতিরোধ্য ফ্রন্ট গড়ে তুলেছে। পুতিনের মাস্টার স্ট্রোক সম্পন্ন হয়েছে। তিনি কেবল একটি চুক্তিতে সই করেননি, তিনি এক নতুন যুগের সূচনা করেছেন। এই যুগ প্রতিরোধের, এই যুগ আত্মনির্ভরতার, এই যুগ এক নতুন বিশ্ব ব্যবস্থার। এখন সময় প্রশ্ন করার, কে থাকবে কোন পক্ষের পাশে? আমেরিকা কি নতুন কৌশল আনবে? ইসরায়েল কি ধৈর্য হারাবে? আর তেহরান ও মস্কো, তারা কি শুধুই প্রতিক্রিয়া দেবে নাকি নেতৃত্ব দেবে? বিশ্ব তাকিয়ে আছে। দাবার বোর্ড সাজানো, পুতিন চাল দিয়েছেন, এবার পালা বাকিদের। এটাই পুতিনের মাস্টার স্ট্রোক, এটাই ইরান রাশিয়া যুগের সূচনা, এটাই ইতিহাসের নতুন অধ্যায়। আর ইতিহাস সবসময় সাহসীদের পক্ষেই কলম চালায়। যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? আকাশে বিদ্যুৎ চমকালো, দিগন্তের ওপার থেকে এক অশনি সংকেত ভেসে এলো। ইরানের বীরত্বের ভূমি থেকে ধ্বনিত হলো এক দৃঢ় সংকল্পের উচ্চারণ।
শত্রুরা যদি সাহস করে তাহলে আমরা তাদের চূর্ণ করব। এক অনড় প্রতিজ্ঞা, এক অবিচল সংকল্প। ইরানি কমান্ডারের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো ইতিহাসের প্রতিশোধ পরায়ণ আওয়াজ। যুদ্ধের মেঘ কি জমাট বাঁধছে? তেহরান আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে আকাশের সীমা। যেন মরুভূমির উত্তপ্ত বালুকণা বাতাসে ছড়িয়ে পড়েছে, প্রতিটি মুহূর্ত যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। বিশ্বব্যাপী তাকিয়ে আছে উদ্বেগ ভরে, এক উত্তপ্ত সংকট হয়েছে তৈরি। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। সেই সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে এবং একদিনের অভিযানে ইরানের নৌবাহিনীকে প্রায় পঙ্গু করে দেয়। 1988 সালে যুক্তরাষ্ট্র একটি ইরানি যাত্রীবাহী বিমানে গুলি করে। এ ঘটনায় 290 জন নিরীহ মানুষ নিহত হয়। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল। ইরান কি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? বিশ্বের পরাশক্তিদের চোখে চোখ রেখে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা প্রস্তুত। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল। ইরান কি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? বিশ্বের পরাশক্তিদের চোখে চোখ রেখে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি, সীমান্তে 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন। ট্রাম্পের চিঠি, আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার যেন চরমে পৌঁছে গেছে। যুদ্ধ কি এখন কেবল সময়ের অপেক্ষা? ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা সব ধরনের হুমকির জন্য প্রস্তুত, শত্রুদের এক চুল ছাড় দেব না। এটা কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। ইরান 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন করেছে সীমান্তে। দিনরাত মহড়া চলছে, প্রতিরোধ গড়ে তুলছে সর্বোচ্চ শক্তিতে। এখন প্রশ্ন হলো, কেন এই মহড়া? কাদের জন্য এই বিপুল প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্টের গোপন চিঠি ইরানকে কিসের ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের রহস্যময় চিঠি আলোচনার আহ্বান নাকি যুদ্ধের বার্তা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। কিন্তু এই চিঠির বিষয়বস্তু কি? আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? ট্রাম্পের দাবি, তিনি নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা না হলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। 7 মার্চ প্রকাশিত ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই দাবি করেছেন যে তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন যে বিকল্প হিসেবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তাহলে কি আমেরিকা আসলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর উত্তর দিয়েছেন স্পষ্ট ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে, তারা বিশ্বকে বিভ্রান্ত করতে চায়। ইরানের পরবর্তী পদক্ষেপ কি? শত্রুরা ইরানের দিকে চোখ তুলে তাকালে কি হবে? ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারির জবাব স্পষ্ট, যে কোনো শত্রু যদি আমাদের দেশ আক্রমণের কথা চিন্তাও করে তাহলে অনুতপ্ত হবে। আমরা এমনভাবে প্রস্তুত যে তারা নিজেদের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খামেনি বলেছেন, তিনি চিঠিটি দেখেননি, সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি।
2025-এর যুদ্ধের প্রস্তুতি। ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনের শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহান নবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর। IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগা সিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন। খোররামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট, 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য। IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130। শত্রু ড্রোন আটকাতে মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে, আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। এটা এমন এক বাণী যা শত্রুদের কাঁপিয়ে দেয়। ইরান কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে খামেনি বলছেন, আমেরিকা যে সামরিক হুমকি দিচ্ছে তা অযৌক্তিক। ইরান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান আজ আরো শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল বাণী নয়, একটি শক্তির প্রতীক। বিশ্ব জানে ইরান শুধুমাত্র আক্রমণকারী নয়, এটি একটি অসম্ভব শক্তির উৎস। খামেনি পরিষ্কার জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে তিনি জোর দিয়ে বলেন, তারা দাবি করে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা সেগুলি খুঁজছি না, কারণ আমরা নিজেরাই সেগুলি চাই না। এটি এক ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বের মানচিত্রে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যা কেউ হালকাভাবে নেবার সাহস পায় না। ট্রাম্পের চিঠি এসেছে, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনি বলেন, অতীতের চুক্তি আমেরিকা একতরফা ভেঙে ফেলেছিল, এবার আলোচনার সুযোগ নেই। অথচ সারা বিশ্ব জানে ইরান কখনো পিছিয়ে আসবে না। এই দৃঢ়তা, এই সংকল্প, এটি বিশ্বের শাসকদের শিহরণিত করে দেয়।
আরেকটি চমকপ্রদ উক্তি, ইরান দুর্বল হয়নি, বরং গত 1 বছরে আরো শক্তিশালী হয়েছে। এই কথাই রয়েছে যে ইরান তার শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের শক্তি প্রমাণ করেছে। শত্রু যখন আশা করেছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখনই আরো শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরান তার শক্তি বজায় রেখেছে। তারা কখনো পিছিয়ে যাবে না, এটি এখন স্পষ্ট। খামেনি বলেছেন যে ইরান গত বছর ধরে আরো শক্তিশালী হয়ে উঠেছে, যা তার শত্রুরা বিশ্বাস করতে পারেনি। আমাদের শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে ইরান দুর্বল হয়নি, বরং গত বছরের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের এখন এমন অনেক সক্ষমতা রয়েছে যা 1 বছর আগে ছিল না। পশ্চিমাদের জন্য ইরানের বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ শত্রুতা করে প্রতিক্রিয়া হবে নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য। বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। কেউ যদি মনে করে ইরান থেমে গেছে, তবে তার জন্য এটি বড় ভুল। ইরান যে জায়গায় একবার দাঁড়িয়েছিল, এখন তা আরো বেশি শক্তিশালী। আকাশে বিদ্যুৎ চমকালো, দিগন্তের ওপার থেকে এক অশনি সংকেত ভেসে এলো। ইরানের বীরত্বের ভূমি থেকে ধ্বনিত হলো এক দৃঢ় সংকল্পের উচ্চারণ। শত্রুরা যদি সাহস করে তাহলে আমরা তাদের চূর্ণ করব। এক অনড় প্রতিজ্ঞা, এক অবিচল সংকল্প। ইরানি কমান্ডারের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো ইতিহাসের প্রতিশোধ পরায়ণ আওয়াজ। যুদ্ধের মেঘ কি জমাট বাঁধছে? তেহরান আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে আকাশের সীমা। যেন মরুভূমির উত্তপ্ত বালুকণা বাতাসে ছড়িয়ে পড়েছে, প্রতিটি মুহূর্ত যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। বিশ্বব্যাপী তাকিয়ে আছে উদ্বেগ ভরে, এক উত্তপ্ত সংকট হয়েছে তৈরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারি আরেকটু তীব্র করেছেন, যেন যুদ্ধের দামামা বেজে উঠছে কূটনীতির স্তব্ধ প্রাঙ্গণে। কিন্তু এই হুমকির জবাবও কম প্রবল নয়। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার এক রহস্যময় সতর্কবাণী ছুঁড়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি। এই উষ্ণ বালুকণায় এক মুহূর্তের ভুলও হতে পারে ধ্বংসের ইঙ্গিত। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তাঁর কণ্ঠে বজ্রের ঝংকার নিয়ে বললেন, শত্রুরা যদি ভুল করে তবে ইরান তাদের চূর্ণ করবে। যেন এক অগ্নিশিখা যা ছড়িয়ে পড়ছে ধ্বংসস্তূপের পূর্বাভাসে। তার কথার মধ্যেই লুকিয়ে রয়েছে এক সুনিশ্চিত আত্মবিশ্বাস। হেইদারি আরও বললেন, ইরানি সেনাবাহিনী সর্বদা সতর্ক, সর্বদা প্রস্তুত। ইতিহাসের পাতায় তারা একের পর এক লিপিবদ্ধ করেছে প্রতিরোধের কাহিনী। সময়ের আবর্তে তারা কখনোই শত্রুর সামনে নত হয়নি। তিনি ঘোষণা করলেন, ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনী সর্বদা জাগ্রত, সতর্ক এবং যে কোনো ভুলের ক্ষেত্রে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত। যেন এক দুঃসাহসিক যোদ্ধার শপথ, যেন প্রাচীন পারস্যের গর্বিত উত্তরাধিকার। এই বিস্ফোরক বাক্যগুলো তখনই ধ্বনিত হলো যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এক তপ্ত বাক্য বিনিময় লিপ্ত। একদিকে ট্রাম্পের আগ্রাসী হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অনমনীয় জবাব। যেন দুই সুপার পাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে এক অনিবার্য সংঘর্ষের প্রতীক্ষায়। ট্রাম্প, যিনি নিজের যুদ্ধংদেহী বক্তব্যের জন্য বিখ্যাত, সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধের দহন সৃষ্টি করেছেন তার শব্দের মিছিলে। এক অন্ধকারময় ছায়া যেন নেমে এসেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে। হুথি বিদ্রোহীদের সহায়তা করার অভিযোগ এনে তেহরানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। যেন এক ভয়াল প্রলয়, যেন এক দুঃস্বপ্নের সূচনা। কিন্তু ইরান কখনোই নত হয় না, পাল্টা আক্রমণ করলো তারা। যেন এক সিংহের গর্জন। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার হুঁশিয়ারিকে উপহাস করে উড়িয়ে দিলেন। যেন মরুদ্যানের নির্ভীক বাতাস, যেন শীতল নদীর প্রবাহ। তিনি ঘোষণা করলেন, মার্কিন আলোচনার প্রস্তাব কেবলই প্রতারণার ছলনা। খামেনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকা ইরানকে হুমকি দিলে কঠোর চড় খাবে। যেন অতীতের প্রতিধ্বনি, যেন এক চিরন্তন প্রতিরোধের ঘোষণা। তার এই বক্তব্য যেন সূর্যোদয়ের আলোক রশ্মি, যা অন্ধকার চিরে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। এই সমগ্র নাটকের পটভূমিতে দাঁড়িয়ে তেহরান বিশ্ববাসীর উদ্দেশ্যে এক জোরালো বার্তা পাঠাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। সময় এসেছে, কূটনীতি কি করবে? আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের সুর বাজাবে? যুদ্ধের ঢোল বাজবে নাকি শান্তির মেলোডি বেজে উঠবে? এই উত্তেজনার আবর্তে বিশ্ববাসী এখন শ্বাসরুদ্ধ। ইতিহাসের নতুন অধ্যায় কি লেখা হবে রক্তের কালিতে, নাকি সমঝোতার ভাষায়? সময়ই দেবে তার উত্তর।
যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? কিভাবে একাই ধ্বংস করে দিচ্ছে অপরাজেয় সুপার পাওয়ারের মিথ্যে গল্প? শুনুন সেই অগ্নিঝরা কাহিনী, যেখানে ইরানের কুশলী কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তির জয়গান আর নির্যাতিত বিশ্বের মাথা উঁচু করার সংকল্প সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র। মার্কিন আধিপত্যের মৃত্যুঘণ্টা বাজিয়ে ইরান কি হাঁটছে বিশ্ব নেতৃত্বের পথে, নাকি এই শুধু শুরু? মার্কিন আধিপত্যের দিন কি শেষ? ইরান কি নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে? আসুন জানি সেই অজানা গল্প যা বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ। প্রেস টিভির বিশ্লেষণ। ট্রাম্পের চিঠি পৌঁছানোর আগেই উত্তর। ডোনাল্ড ট্রাম্প তখনও হোয়াইট হাউসে বসেননি, কিন্তু ইরান তারা আগেই জানিয়ে দিয়েছিল আমরা মাথা নোয়াই না। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? কারণ ইরান শুধু কথায় নয়, কাজে দেখিয়ে দিচ্ছে কিভাবে সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাতে হয়। ইরান কেন এত ভয়ঙ্কর প্রতিপক্ষ? পশ্চিমারা আলোচনার নামে শর্ত চাপিয়ে দিতে চায়, কিন্তু ইরান তারা বলে আমরা শক্তির ভাষা বুঝি, তবে মাথা নোয়াবো না। তারা শান্তির জন্য কূটনীতি করে, কিন্তু কখনোই নিজের অধিকার জলাঞ্জলি দেয় না। তারা জানে প্রকৃত শান্তি কারো দয়ের ওপর নির্ভর করে না, এটি অর্জন করতে হয়। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চায়? আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন, আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতাম আমেরিকা আমাদের থামাতে পারত না। তাহলে ইরান কেন তা করছে না? কারণ তারা জানে শক্তি শুধু অস্ত্রে নয়, আদর্শেও থাকতে হয়। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে চায়, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য, ধ্বংসের জন্য নয়। ট্রাম্প এসে কি করলেন? 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি JCPOA করল। মনে হলো নিষেধাজ্ঞা উঠবে, কিন্তু 3 বছর পর ট্রাম্প ক্ষমতায় এসে সব ছিন্ন ভিন্ন করে দিলেন। পশ্চিমাদের মুখোশ খুলে গেল। ইরান বুঝলো আমেরিকার কথার কোনো দাম নেই, ওরা আলোচনার নামে প্রতারণা করে। নতুন ইরান, নতুন বিশ্ব ব্যবস্থা। ইরান এবার অন্য পথে হাঁটল, নিজের শক্তিকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। শক্তিশালী অর্থনীতি গড়ার পরিকল্পনা, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা, নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেয়া, বিশ্বের নির্যাতিতদের কণ্ঠস্বর হয়ে ওঠা। ইরান কেবল প্রতিরোধ গড়ে তোলেনি, বরং বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি দেশ আত্মনির্ভরশীল হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে এবং শক্তি দেখিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারে। মার্কিন আধিপত্য কি টিকবে? পশ্চিমারা এখন দিশেহারা। ইরান একা একা তাদের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব এখন আমেরিকার আসল চেহারা দেখতে পাচ্ছে। ফাটল ধরছে পশ্চিমা জোটে। ইরান তার কৌশলে সফল হচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার পরও দেশটি এগিয়ে যাচ্ছে, স্বনির্ভরশীল হচ্ছে এবং পশ্চিমাদের ওপর নির্ভরশীল না হয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। এই শক্তি কি আমেরিকাকে পরাজিত করবে? ট্রাম্পের আমলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা, যা জানা জরুরি। রিপোর্ট টাইম ম্যাগাজিনের। ইরানের দ্রুত বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার চেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি ইতিমধ্যেই তেহরানে পৌঁছেছে। চিঠির আসল লেখা প্রকাশ করা হয়নি, তবে এই চিঠি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে, যদিও তিনি এখনো বিশ্বাস করেন দুই দেশের মধ্যে একটি নতুন চুক্তি হতে পারে। ইরানের 85 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন, তবে ইরানের অন্যান্য কর্মকর্তারা আলোচনা হতে পারে কিনা সে বিষয়ে এক এক রকম বক্তব্য দিচ্ছে। ট্রাম্প কেন খামেনিকে চিঠি লিখেছেন? ট্রাম্প খামেনির কাছে চিঠি পাঠান, পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এটি পাঠানোর কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, আমি তাদের একটি চিঠি লিখেছি যেখানে বলেছি আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ যদি আমাদের সামরিকভাবে যেতে হয় তাহলে এটি ভয়াবহ হবে। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন, তবে একই সঙ্গে নিষেধাজ্ঞা আরও কঠোর করেন। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সামরিক হামলারও ইঙ্গিত দেন।
এর আগেও ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি পাঠিয়েছিলেন। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ইরান সফরে যান তখন তিনি সেই চিঠি নিয়ে গিয়েছিলেন, কিন্তু খামেনি সে চিঠির কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষেত্রেও ট্রাম্প একই কৌশল নিয়েছিলেন। তিনি কিমকে চিঠি লিখে আলোচনার আহ্বান জানান। পরে তারা মুখোমুখি বৈঠক করেন, যদিও উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো চুক্তি হয়নি। ইরানের প্রতিক্রিয়া কি? ইরানের প্রতিক্রিয়া মিশ্র। সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট বলেছেন, আমি গুন্ডাদের সঙ্গে আলোচনা করব না। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই বিষয়ে আলোচনা হতে পারে। 2015 সালে ইরান একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। তখন আরাকচি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে পরে তিনি বলেন, খামেনি আদেশ ছাড়া মার্কিন চাপে কোনো আলোচনা হবে না। তবে আশ্চর্যের বিষয় হলো, আরাকচি ট্রাম্পের চিঠি বহনকারী আমিরাতের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমারা কেন চিন্তিত? ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ইরানের কিছু কর্মকর্তা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছেন। ইরান যখন 60% অস্ত্র গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, বিশ্বের আর কোনো দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই তারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। এই কারণে পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। সেই সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে এবং একদিনের অভিযানে ইরানের নৌবাহিনীকে প্রায় পঙ্গু করে দেয়। 1988 সালে যুক্তরাষ্ট্র একটি ইরানি যাত্রীবাহী বিমানে গুলি করে। এ ঘটনায় 290 জন নিরীহ মানুষ নিহত হয়। ট্রাম্পের পদক্ষেপের পর কি হলো? 2015 সালে ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নেন। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বেড়েই চলেছে। এখন পর্যন্ত সেই উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই।